কাজল বেটা, আমি আর তোমার বাবা খুব ভালো করে খোঁজ নিয়েছি। এই স্কুলে একটু টিকটিকি নেই। তুমি মন দিয়ে লেখাপড়া করবে, ঠিক আছে? ঠিক আছে মা, যদি এই স্কুলে টিকটিকি না থাকে তাহলে তো আমি মন দিয়ে লেখাপড়া করব। তোমরা তো ভালো করে জানো টিকটিকিকে আমি কত বেশি ভয় পাই। টিকটিকির নাম শুনলেই আমার পুরো শরীর কাঁপতে থাকে। দেখা তো অনেক দূরের কথা। তো ঠিক আছে, যখন তোমরা দুজন বলছো যে এই স্কুলে কোনো টিকটিকি নেই, তাহলে আমি মন দিয়ে লেখাপড়া করব, কোনো অভিযোগ শুনতে পাবে না। কাজল ছিল বড় এক বিজনেসম্যানের একমাত্র মেয়ে। সে টিকটিকিকে ভীষণ ভয় পেত। যদি হঠাৎ করে কোথাও টিকটিকি সে দেখেই ফেলতো, তাহলে কয়েকদিন পর্যন্ত সে ভয়ে ঘুমাতেই পারত না। এজন্য স্কুল নিয়ে তার অনেক বেশি পেরেশানি ছিল, কারণ স্কুলে গেলে একটা না একটা টিকটিকি সে দেখতেই পেত। শোনো স্টুডেন্টসরা, আমি শুনেছি এই স্কুলে নাকি একটিও টিকটিকি নেই। আমি না টিকটিকিকে অনেক বেশি ভয় পাই। এর আগে যে স্কুলে ছিলাম ওই স্কুল তো টিকটিকিদের ভান্ডার ছিল। যতগুলো না ছাত্রী ছিল তার চেয়ে বেশি ছিল টিকটিকি। তোমরা সত্যি করে বলো না এই স্কুলে টিকটিকি আছে কিনা? আচ্ছা, তাহলে তোমার নাম কাজল, তুমি নতুন ভর্তি হয়েছো তাই না? তোমার সঙ্গে পরিচয় হয়ে আমি অনেক খুশি হয়েছে। আমারও না তোমার মতো টিকটিকিকে অনেক বেশি ভয় পায়। কিন্তু এটা অনেক ভালো খবর যে এই স্কুলে কোনো টিকটিকি নেই। কাজলের পুরো বিশ্বাস হয়ে গেল যে এই স্কুলে কোনো টিকটিকি নেই। সে মন দিয়ে লেখাপড়া করতে লাগলো। এমনই ভাবে কবে যে 1 মাস পার হয়ে গেল সে নিজেও টের পেল না। সে রেগুলার নিয়মিত স্কুলে যেত ও মন দিয়ে লেখাপড়া করত। কাজলকে এভাবে লেখাপড়া করতে দেখে তার মা বাবা ভীষণ খুশি হলো। এভাবে সময় পার হতে লাগলো। একদিন ক্লাস টিচার ক্লাসে আসলো আর সব বাচ্চাদের বলল, গুড মর্নিং স্টুডেন্টস, তোমাদের কি মনে নেই আমি তোমাদের কি বলেছিলাম যে প্রত্যেকটা বাচ্চারা 1000 করে টাকা আমার কাছে জমা দেবে? আর এটাও বলেছিলাম যে এই ব্যাপারে স্কুলের অন্য কোনো ছাত্রছাত্রী, টিচার অথবা তোমাদের মা বাবাও যেন না জানে। কিন্তু 1 সপ্তাহ পার হয়ে গেল, কেউ এখন পর্যন্ত আমার কাছে টাকা জমা দিলে না। তোমাদের খবরটা কি বলো তো? তোমরা কি টাকা দেবে না? ম্যাম, আমাদের ফি তো আমরা জমা করে দিয়েছি, এরপরেও এক্সট্রা 1000 টাকা কেন চাইছেন? আর আপনি কাউকে বলতেও নিষেধ করেছেন। আচ্ছা, যদি কোনো প্রজেক্ট থাকে, আমরা যদি পিকনিকে যাই অথবা অন্য কোনো বিশেষ প্রয়োজনে টাকার দরকার হয়, তাহলে আমরা অবশ্যই জমা করে দেব। তাছাড়া বিনা প্রয়োজনে কেন আমরা আপনার কাছে টাকা জমা দেব, তাও আবার লুকিয়ে? উফ কাজল, আমি বিরক্ত হয়ে যাচ্ছি তোমার অ্যাটিটিউড দেখে। ইদানিং তুমি না বেশি বেশি কথা বলছো। শুধু তুমি না, তুমি এই ক্লাসের সকল স্টুডেন্টসদেরকেও তোমার মতো বানিয়ে ছাড়বে। তুমি আমার স্টুডেন্টস, ব্যাস। আমার টিচার হওয়ার চেষ্টা করো না, স্টুডেন্টস হয়ে থাকবে, ঠিক আছে? আমি বলেছি 1000 টাকা এনে দেবে তো এনে দেবে। এই কথা বলে কবিতা ম্যাডাম সেখান থেকে চলে গেল। ম্যাডাম ক্লাস থেকে চলে যাওয়ার পরে সব বাচ্চারাই একত্রিত হলো আর পরস্পরে বলাবলি করতে লাগলো, পুরো স্কুলের মধ্যে সবচেয়ে খারাপ টিচার হলো এই কবিতা ম্যাম। এত বেশি অ্যাটিটিউড খারাপ, যখন ওর পিরিয়ড আসে না আমার খুবই রাগ হয়। ভালোভাবে তো ক্লাস নেয় না, লেখাপড়াও বোঝায় না, আর অতিরিক্ত শাসন করে আর এক্সট্রা টাকা চায়। ফ্রেন্ডসরা, এত বড় স্কুলে আমাদের মা বাবা আমাদের ক্লাসের ফি জমা দিতেই হিমশিম খেয়ে যায়, তার উপরে 1000 টাকা এক্সট্রা কি করে নিয়ে আসবো? কাবিয়া, এসব কি বলছো? দেখো না ম্যাডাম কি বলে গেল, যদি 1000 টাকা করে না দেওয়া হয় তাহলে বিনা কারণে আমাদের পিটনি খেতে হবে, আর পরীক্ষার নাম্বারও কিন্তু কেটে দেবে। অত কথা না বাড়িয়ে টাকা চেয়েছে দিয়ে দেব। এই তোরা শোন, আমি না অনেক বড় বিজনেসম্যানের মেয়ে। আমি ইচ্ছে করলে টাকা জমা দিয়ে দিতে পারি এখনই, কিন্তু আমি দেব না, কারণ অত্যাচার সহ্য করাটা ভালো কথা না। যদি বিনা কারণে কবিতা ম্যাম আমাদের কাছ থেকে তার প্রয়োজন মেটানোর জন্য টাকা চায়, তাহলে এর থেকে বাধা দেওয়া আমাদের উচিত। আমাদের উচিত কবিতা ম্যামের বিরুদ্ধে প্রিন্সিপাল ম্যাডামের কাছে নালিশ করা। কি দোস্তরা, আমি ঠিক বলিনি? আচ্ছা, তোমরা সবাই কি আমার সাথে একমত আছো? হ্যাঁ হ্যাঁ, আমার তোমার কথায় রাজি আছি। চলো প্রিন্সিপাল ম্যাডামের কাছে চলো।
কথা বলে কাজল সব বাচ্চাদের একত্র করে কবিতা ম্যামের ব্যাপারে প্রিন্সিপাল ম্যাডামের কাছে গিয়ে অভিযোগ করলো। সব কথা শুনে প্রিন্সিপাল ম্যাডাম কবিতা ম্যাডামকে সবার সামনে ডাকলো। এরপর সকল স্টুডেন্টসদের সামনে কবিতা ম্যাডামকে অনেক কথা শোনালো। কবিতা ম্যাডাম, এ কি শুনছি আমি? একজন টিচার হয়ে বাচ্চাদের এরকম শেখা দিচ্ছ? ছি 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 ছি, এরকমটা আশা করিনি আমি। তুমি আমাদের স্কুলের অনেক পুরনো টিচার, এই জন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু এরপরে যেন এরকম ভুল আর কখনোই না হয়। এরপরে কখনো আর বাচ্চাদের কাছ থেকে এক্সট্রা টাকা চাইবে না, বুঝেছ? সবার সামনে এভাবে নিজেকে ইনসাল্ট হতে দেখে কবিতা ম্যাডাম কাজলের উপরে ভীষণ রেগে গেল। প্রিন্সিপাল ম্যাডাম তো সবসময় ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা উঠায়, আর আমি যে সারাটা দিন খাটাখাটি করি, আমি কি পাই? সামান্য কিছু টাকা। আমার প্রয়োজন মেটানোর জন্য যদি বাচ্চাদের কাছ থেকে আমি এক্সট্রা কিছু টাকা উঠাই, তাহলে প্রিন্সিপাল ম্যাডামের কি যায় আসে? আমার এটা বুঝে আসে না। আর এই যে কাজলের বাচ্চা, কাজলের জন্যই তো এসব প্রকাশ হয়ে গেল। কাজল এই স্কুলে ভর্তি হওয়ার আগে সবাই আমার কাছে পিছে বেড়াল হয়ে থাকতো, কেউ মুখ খুলতো না, কিন্তু এই কাজলই সবকিছু শিখিয়ে দিয়েছে। আর না, এই কাজলের ব্যাপারে আমাকে একটা না একটা ভাবনা ভাবতেই হবে। সেদিনের পর থেকেই কবিতা ম্যাডাম কাজলের বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেল। একদিন কবিতা ম্যাডাম জেনে ফেললো যে কাজল টিকটিকিকে অনেক বেশি ভয় পায়। তারপরে কবিতা ম্যাডাম একটি নকল টিকটিকি সঙ্গে করে নিয়ে আসলো। যখন কাজল ল্যাট্রিনে গেল, তখন কবিতা ম্যাডাম ল্যাট্রিনের সামনে সে নকল টিকটিকিকে রেখে দিল। ল্যাট্রিন সেরে যখনই কাজল বাইরে বের হলো আর টিকটিকিকে দেখলো, তখন সে ভীষণ ভয় পেল আর জোরে জোরে চিৎকার করতে লাগলো। এভাবেই কাজল জোরে জোরে চিৎকার করতে লাগলো। কাজলের চিৎকারের আওয়াজ শুনে প্রিন্সিপাল ম্যাডাম, সকল স্টুডেন্টসরা ও কবিতা ম্যাডাম সেখানে উপস্থিত হয়ে গেল। এরপর সবার সামনে প্রিন্সিপাল ম্যাডাম টিকটিকিকে হাতে উঠিয়ে বলল, আরে আরে কাজল বেটা, তুমি ভয় পেয়ে না, দেখো এটা নকল টিকটিকি। নকল টিকটিকিকে তো আর তুমি ভয় পাও না, দেখো আমি হাতে নিয়েছি। থ্যাঙ্কস লট ম্যাডাম, আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল আমার দেহ থেকে প্রাণ চলে গেছে। আমি এখন অনেকটা স্বস্তি পেয়েছি, আমাকে ক্ষমা করে দেবেন, আমার কারণেই আপনাদের এত পেরেশানিতে পড়তে হলো। যখন কাজল জানতে পারলো যে এটা আসল টিকটিকি নয়, তখন সে সবার কাছে ক্ষমা চেয়ে আবারও ক্লাসে বসলো। এই ঘটনার পরে কবিতা ম্যাম আরো ভালোভাবে জেনে গেল যে কাজল টিকটিকিকে কত বেশি ভয় পায়। এরপর যখন স্কুল ছুটি হলো, তখন কবিতা ম্যাডাম বাড়ি যাচ্ছিল। হঠাৎ করে রাস্তার মধ্যে একটি যান্ত্রিক মহিলার সঙ্গে ধাক্কা খেয়ে সে পড়ে গেল। যখনই তুই আমার সঙ্গে টাচ করেছিস না, আমি সব জেনে গেছি তোর মনের কথা। আমি হলাম একজন তান্ত্রিক বুড়ি। আমি জানি তোর টাকা পয়সার কত দরকার, আর টাকার জন্য তুই সব কিছু করতে পারবি। আর আমার প্রয়োজন ছোট ছোট বাচ্চা, মেয়ে বাচ্চা। আর তোকে আমি দেব অনেক টাকা পয়সা, সোনা দানা। তুই আমাকে দিবি 10টা কন্যা মেয়ে। আর আমি জানি তুই একজন টিচার, তোর জন্য এই কাজ করাটা অনেক সহজ। আপনি কি মনে করেছেন আমি টিচার বলে বাচ্চাদেরকে এত সহজে আপনার কাছে নিয়ে আসতে পারবো? স্কুলের গলি থেকেই তো বের হতে দেয় না। আজকালকার প্যারেন্টসরা অনেক বেশি সতর্ক, আর সবাই জানে টাকা পয়সার আমার অনেক দরকার, আর আমি টাকা পয়সার জন্য সব কিছু করতে পারি। এই জন্য তো তোমাকে আমার বেশি দরকার। এই নাও, এটা হলো একটি বিষ, এটা খেলে তোমার কিচ্ছু হবে না, কিন্তু স্কুলে যাওয়ার পরে তুমি একটি ভয়ঙ্কর টিকটিকিতে পরিণত হবে। যখন তুমি ওই টিকটিকি অবস্থায় কোনো মেয়ের দিকে 5 সেকেন্ড তাকিয়ে থাকবে, এরপর তাকে স্পর্শ করবে, তখনই এই বিষের বিষক্রিয়ায় সে আমার কবজায় চলে আসবে। এই নে বিষ, স্কুল টিচার হয়ে যাবে বিষাক্ত টিকটিকি। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম এই বিষ পান করলে আমি আসল বিষাক্ত টিকটিকি হয়ে যাব, কিন্তু বাবা আমি আবার আগের রূপে কি করে ফিরে আসবো? বেশি কিছু না, নিজের চোখ বন্ধ করে 3 বার এই মন্ত্রটি পড়বি।
তান্ত্রিকের কথায় কবিতা ম্যাডাম রাজি হয়ে গেল আর সে প্রচন্ড খুশি হলো। পরের দিন সে খুশি খুশি মন নিয়ে স্কুলে আসলো, কারণ সে অনেক বেশি টাকা পয়সা ও অর্থ সম্পদ পেতে যাচ্ছে। সে স্কুলে যাওয়ার পরে যখনই কোনো মেয়েকে একা একা দাঁড়িয়ে থাকতে দেখছিল, তখনও সে টিকটিকির রূপ ধারণ করলো। টিকটিকির রূপ ধারণ করার পরে 5 সেকেন্ড পর্যন্ত আশেপাশে ঘুরে ফিরে তাকে দেখতে লাগলো, আর সেই মেয়ে গায়েব হয়ে যেতে লাগলো। এভাবে এক এক করে 9টি মেয়ে অদৃশ্য হয়ে গেল। এ বিষয় নিয়ে স্কুলের মধ্যে খুবই আলোচনা চলতে লাগলো, আর গার্জিয়ানরা এসে শোরগোল করতে লাগলো। প্রিন্সিপাল ম্যাডাম, আমরা ছাড়বো না। আমাদের বাচ্চা আপনার এখানে ছিল, এই স্কুলে পড়তে এসেছে, হঠাৎ করে কি করে অদৃশ্য হয়ে গেল? আমাদের ছেলে মেয়ে কোথায় গেল? আমি আপনাদের ছাড়বো না। আপনাদের স্কুলকে আমি হ্যাস্ত ন্যস্ত করে ফেলবো। দেখুন, এমনিতে আমি অনেক পেরেশানি আছি যে 9টা বাচ্চা হঠাৎ করে কোথায় চলে গেল। আমাকে আর পেরেশানিতে ফেলেন না। আমি কি যে করবো ঠিক পাচ্ছি না। আমি খুব দ্রুত জানার চেষ্টা করছি যে কিভাবে কি হচ্ছে। কেউ টের পাবে না যে বাচ্চারা কোথায় অদৃশ্য হয়ে যাচ্ছে। আর শুধু একটি মেয়েকে কব্জ করা বাকি, তাহলে আমি হয়ে যাব অনেক সম্পদশালী। প্রিন্সিপাল ম্যাডাম টেরও পাবে না যে কোত্থেকে কি হয়ে গেল। এসব ভেবে কবিতা ম্যাডাম প্রচন্ড খুশি ছিল। সে সন্ধানে ছিল একটি মেয়ের, কিন্তু কোনো মেয়ে আর একা একা চলছে না, সবাই এক জায়গায় বসেছিল। এজন্য সে একটি মেয়ের সন্ধান আর পেল না। সেই দিনের পর থেকে প্রিন্সিপাল ম্যাডাম পুলিশ সেট করে রেখেছিল, আরো গোয়েন্দা ছিল, যার কারণে কবিতা ম্যাডাম আর একটি মেয়েকে কিছুতেই গায়েব করতে পারছিল না। তবে হঠাৎ করে একদিন কবিতা ম্যাডাম কাজলকে দেখলো সে ওয়াশরুম থেকে একা একা বের হচ্ছিল। আরে রে, এই তো আমার শিকার চলে এসেছে। তাও আবার কাজল, ওর সাথে আমার পুরনো হিসাব কিতাব আছে। এ কথা বলে খুশিতে কবিতা ম্যাডাম কাজলের সামনে গিয়ে টিকটিকির রূপ ধারণ করলো। কবিতা ম্যাডামকে টিকটিকির রূপে আসতে দেখে কাজল ভীষণ ভয় পেয়ে গেল। কবিতা ম্যাডাম, আপনি আপনি টিকটিকি হয়ে গেলেন কি করে? আপনি বহুরূপী। আপনার কথা আমি সবাইকে বলে দেব। এ কথা বলে দৌড় দিতে গিয়ে কাজল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ওদিকে এত দ্রুত সময়ের মধ্যে কবিতা ম্যাডাম পুরো টিকটিকি হতে পেরেছিল না, আর সে কাজলের দিকে 5 সেকেন্ড পর্যন্ত তাকাতেও পারেনি, যার কারণে পুরো 10 জনকে কবিতা ম্যাডাম সে তান্ত্রিকের কাছে পাঠাতেও পারলো না, আর সে ধনীও হতে পারলো না। ওদিকে কাজলের মা বাবা চলে আসলো আর কাজলকে হাসপাতালে নিয়ে গেল। কাজলের মা বাবা ভীষণ চিন্তায় পড়ে গেল যে তার মেয়ে হঠাৎ করে কেন অজ্ঞান হয়ে গেল। কাজল 10 দিন পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিল। পুরো 10 দিন পরে কাজলের জ্ঞান ফিরল। এরপর কাজলের মা বাবা কাজলকে জিজ্ঞেস করলো তার অজ্ঞান হওয়ার কারণ। বেটা কাজল, কাজল কি হয়েছিল তোমার সোনা? হঠাৎ করে তুমি স্কুলে এরকম অজ্ঞান হয়ে গেলে কেন? আজ তোমার জ্ঞান ফিরেছে, আজ তোমাকে বলতেই হবে। সব খুলে বলো মা। মামি, ওই যে আমাদের স্কুলের ম্যাডাম কবিতা ম্যাডাম, ও বহুরূপী। ও টিকটিকি হয়ে আমাকে খুন করতে চেয়েছিল, কিন্তু আমি জানি না কেন আমাকে ছেড়ে দিয়েছে। আমার মনে হয় আমাদের স্কুল থেকে যে 9 জন মেয়ে গায়েব হয়ে গেছে, এর পেছনে শুধু ওই কবিতা ম্যাডামেরই হাত আছে। মামি, আমাদের উচিত আমাদের স্কুলের ওই 9 জন স্টুডেন্টসদের ব্যাপারে খুঁজে দেখা যে এই ম্যাডাম কি করেছে। মামনি, এটা করা ঠিক হবে না। যখন টিচার হয়ে একজন ভয়ঙ্কর বিষাক্ত টিকটিকি হতে পারে, সে না জানি আরো কত কিছু করতে পারে। এরকম খারাপ মানুষের সঙ্গে আমরা লাগতে যাব না। তার চেয়ে বরং আমরা এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাব। মা, আমি এতটা স্বার্থপর হতে পারবো না। নিজের উপকারের জন্য শহর ছেড়ে চলে যাব, এটা হতে পারে না। আমি দেখব আমার ক্লাস স্টুডেন্টসদের কিভাবে কি করলো, আমি এটা খুঁটিয়ে দেখব। এর জন্য আমার যত কিছু করা লাগে আমি সব কিছু মাথা পেতে নেব, প্রয়োজনে আমার জীবনটাও দিয়ে দেব। কাজলের সাহস দেখে তার মা বাবা ভীষণ খুশি হলো, আর কাজলের সঙ্গে তারাও একমত হয়ে গেল। এরপর কাজলের মা বাবা কাজলের সঙ্গে স্কুলে গেল আর প্রিন্সিপাল ম্যাডামকে কবিতা ম্যাডামের সম্পর্কে সব কথা খুলে বলল। কাজলের মুখে সব কথা শোনার পরে প্রিন্সিপাল ম্যাডাম কাজলের কথাকে বিশ্বাস করে নিল, আর তারপর থেকে কবিতা ম্যাডামের উপরে আরো বেশি কড়া নজরদারি আরোপ করলো। ওদিকে তান্ত্রিক বুড়ি
10 জন মেয়ে পুরো না হয় কবিতা ম্যাডামকে ডেকে বলল, তুই কেমন টিচার? আসলে তুই কোনো কামেরই না। আমি তোকে এতটা শক্তি দিলাম, তুই টিকটিকি হতে পারবি, এরপরও 10 জন মেয়ে পুরো করে দিতে পারলি না। আমি তোকে এখন খুন করব, আর তোর সঙ্গে স্কুলের 9 জন মেয়েকেও খুন করব। আমি তোর হাতে এত বড় শক্তি দিয়েছি, বিষাক্ত টিকটিকি হওয়ার, এরপরও কাজ করতে পারিসনি। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা তুই। বুড়ি তান্ত্রিক, তুই আমাকে কিচ্ছু করতে পারবি না। আমি অনেক বড় ভুল করেছি। টাকা পয়সার লোভে আমার নিজের স্কুল স্টুডেন্টসদেরকে আমি তোর হাতে তুলে দিয়েছি। আসলে মানুষ ঠিকই বলে, লোভ আসলে বড় একটা বিপদের কারণ হয়। আমি তোকে বলছি, আমাকে আর আমার স্কুলের বাচ্চাদেরকে তুই ছেড়ে দে। এরপর তান্ত্রিক বুড়ি যখনই কবিতা ম্যাডামের উপর আক্রমণ করতে গেল, ঠিক তার আগে সেখানে প্রিন্সিপাল ম্যাডাম পুলিশ সহকারে চলে আসলো। পুলিশ তান্ত্রিক বুড়ি ও কবিতা ম্যাডামকে অ্যারেস্ট করলো। এরপর প্রিন্সিপাল ম্যাম কবিতা ম্যাডামকে অনেক জোরে থাপ্পড় মেরে বলল, তুই একজন টিচার হয়ে তুই টাকা পয়সার লোভে এত বড় চক্রিত কাজ করতে পেরেছিস। আমাদের সমাজে থাকার তোর কোনো অধিকার নেই। এখন থেকে বাকিটা জীবন তোকে জেলে কাটাতে হবে। কাজল যদি সাহস করে সব কথা আমাকে না বলতো, তাহলে আমি এসব ছাত্রীদের গার্জিয়ানের কাছে কি উত্তর দিতাম? কবিতা ম্যাডাম প্রিন্সিপাল ম্যাডামের কাছে ক্ষমা প্রার্থনা করলো, কিন্তু প্রিন্সিপাল ম্যাডাম কবিতা ম্যাডামের কোনো কথাই শুনল না। তাকে সারা জীবনের জন্য কারাদণ্ড দিল। এভাবে কাজল তার সাহসিকতার দ্বারা একজন অত্যাচারী টিচারকে উচিত শিক্ষা দিল। এরপর সে আরো বেশি মনোযোগ দিয়ে লেখাপড়া করতে লাগলো।